প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে লাং ক্যান্সার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর রওশন আরা বেগম 1966 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ও এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওথেরাপি ও ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ম্যাডাম, এই যে যেটি বলছিলাম যে লাং ক্যান্সার, এটি নিয়েই কথা বলবো আমরা। অত্যন্ত জটিল একটি সমস্যা। শুরুতেই একটু জানতে চাইব একটা প্রশ্ন দিয়ে যে লাং ক্যান্সার আসলে কি, এবং আমরা জানি যে ক্যান্সারের পেছনে কিছু ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর কাজ করে, সেগুলো আসলে এক্ষেত্রে কি? লাং ক্যান্সার হলো যে ক্যান্সার যেটা ফুসফুস থেকে অ্যারাইজ করে, ফুসফুস এবং তার কাছে যেগুলো আমরা মেডিকেল টার্মে বলি লাং, ট্রাকিয়া, লাং প্যারেনকাইমা, ট্রাকিয়াল প্যারেনকাইমা, ব্রঙ্কিওল, এইসব জায়গা থেকে যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় সেটাই লাং ক্যান্সার। আচ্ছা আচ্ছা, তো ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। এটার মোর দ্যান 90% কজ হচ্ছে টোবাকো থেকে। মানে তামাক? হ্যাঁ, তামাকের ব্যবহার, স্মোকড আর স্মোকলেস টোবাকো, সবটাই এটার কারণ। তার মানে আমরা অনেকেই কিন্তু এটা জানি যে স্মোকিং বা ধূমপান যেমন প্রচণ্ড ক্ষতিকর, কিন্তু তামাক বা স্মোকলেস টোবাকোটা যে কতটা ক্ষতিকর সেটি সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই বললেই চলে। এবং ধর্মীয় কারণে হয়তো অনেকে ধূমপান থেকে বিরত থাকেন, কিন্তু এই তামাকটা কিন্তু তারা ঠিকই নিচ্ছেন। এটি যদি সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে আসলে কতখানি ক্ষতি করে এই? হ্যাঁ, এটা তো সম্মানই ক্ষতি করবে। তামাক যেভাবেই সে নেক, সে সাদা জর্দা পাতা সেটি হিসাবে নেক, সেটা বা ইনহেল করুক, স্মোক করুক, সেটার একই রকম তার ফলাফল হবে। এবং এগুলো সবই মানে মোর দ্যান 90% কজ এটা। তাছাড়া অন্যান্য কজ আছে, কিছু কেমিক্যাল কজ আছে, ধরুন মানে অ্যাসবেস্টস, ক্রোমিয়াম, এডমিয়াম, তাছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, রেডন। হ্যাঁ, কিছু প্রফেশন আছে যে একটা ফ্যাক্টরিতে বা ওইসব ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে তারা ঝুঁকির মধ্যে আছে। আচ্ছা, একটু জানতে চাইবো লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়, কিংবা আপনাদের কাছে যখন একজন রোগী আসেন যার কিনা লাং ক্যান্সারে ভুগছেন, তিনি হয়তো তখনও জানেন না, কোন কোন ধরনের কমপ্লেইন বা অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসে? তার কাশি সারছে না, 3 সপ্তাহের বেশি কাশি, তারপরে কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা, এই কমপ্লেইনগুলো সাধারণত নিয়ে আসেন আমাদের কাছে। আবার কাশির সাথে রক্ত যাচ্ছে, এটাও নিয়ে আসেন। আচ্ছা, তো এই যে আপনি যেটি বললেন যে কাশি যাচ্ছে না বা কাশির সাথে রক্ত যাচ্ছে, লাং ক্যান্সার ছাড়াও আরো কোনো রোগের ক্ষেত্রেও কিন্তু একই। সেখানে তো আমাদের ন্যাশনাল প্রোগ্রামে আছে যে 3 সপ্তাহের বেশি কাশি ভালো হচ্ছে না, তাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যে তাকে টেস্ট করতে বলা হয় যে তার টিবি আছে নাকি, সেটা তারা কফ পরীক্ষা করে জানতে পারে। হ্যাঁ, তখন ওখানে হয়তো তার নেগেটিভ আসলো, সে অবশ্যই মানে ক্যান্সার বিশেষজ্ঞ সম্পন্ন হবে, কারণ তাকে ডায়াগনোসিস করতে হবে যে তার এটা লাং ক্যান্সার হয়েছে বা হয় নাই, এটা অবশ্যই তাকে সতর্ক হতে হবে আর কি। ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে লাং ক্যান্সার নাকি অন্য কোনো কারণে এই দীর্ঘমেয়াদী কাশিটা রয়েছে। তো সেই ইনভেস্টিগেশনগুলো সম্পর্কে একটু জানতে চাই, কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা এর মধ্যে আপনারা করেন এবং কিভাবে নিশ্চিত হন যে লাং ক্যান্সারে আক্রান্ত? আসলে আমরা সাধারণভাবে যেটা একদম মানে এমবিবিএস লেভেলে ডক্টর থেকে সবাই করতে পারে, যেন একটা চেস্ট এক্সরে করতে পারে। হ্যাঁ, এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট। এবং তার মানে কফ পরীক্ষায় সাইটোলজি এটা আসলে অত বেশি হয় না। পরে আমাদের টিস্যু ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট হয়, যেটা আমরা চিকিৎসা করতে পারবো। যেহেতু ক্যান্সারের চিকিৎসা একটা কঠিন চিকিৎসা, এটা অবশ্য প্রমাণ ছাড়া করা যায় না, হ্যাঁ, সাসপেক্টেড ক্ষেত্রে করা যায় না, সেজন্য তাকে টিস্যু পরীক্ষা করতে হয়। হয়তো তাকে আল্ট্রাসোনোগ্রাম গাইড বা সিটি গাইডেড এফএনএসসি করে তার ডায়াগনোসিস করতে হয়। অথবা তার হয়তো লাং ক্যান্সারের সাথে তার একটা হয়তো একটা নেক নোড আছে বা অন্য কোনো ফোকাস আছে, সেখান থেকেও একটা টিস্যু নিয়ে করা যায়।
তার সাথে ক্লিনিক্যালি কোরিলেট করে তখন হয়তো লাং থেকে না নিয়েও আমরা মানে ওটার থেকে নিয়েও আমরা করতে পারি ক্লিনিক্যালি কোরিলেট করে। আর সাধারণত যেটা মানে হয়তো লাঙেই শুধু শ্যাডো আছে, অন্য কোথাও কিছু নাই, তখন তাকে অবশ্যই সেখান থেকে টিস্যু নিয়ে ডায়াগনোসিস করতে হবে, সিটি গাইডেড এফএনএসি করতে হবে, কোর বায়োপসি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনারা কি যখন আপনাদের কাছে রোগীরা আসে সাথে সাথে এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা রুটিন টেস্টগুলো দেই, কারণ পেশেন্টের মেনটেন্যান্সের জন্য তার যাই রোগ হোক তাকে আগে মেনটেন করতে হবে, তাকে ভালো রাখতে হবে আমাদের, তারপরে তাকে চিকিৎসার কনফার্ম করে আস্তে আস্তে চিকিৎসা নেওয়ার মতো তাকে উপযোগী করতে হবে। এই জন্য অ্যাসোসিয়েটেড পরীক্ষাগুলো দেওয়া হয়, সাথে সাথে তার মেটাস্টেটিক ওয়ার্কআপটাও করা হয়, মানে কতখানি ছড়িয়েছে, যেমন তার মানে আলট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন একটা করতে হবে, নর্মাল লিভার ফাংশন, কিডনি ফাংশন, কারণ আমি ওষুধ দিলে তার কিডনি ফাংশনটা ভালো থাকতে হবে, লিভার ফাংশন ভালো থাকতে হবে, তার হিমোগ্লোবিন ভালো থাকতে হবে, তার অন্যান্য কাউন্টগুলো, সেল কাউন্টগুলো ভালো থাকতে হবে। এই জন্য আর কি রুটিনলি এই টেস্টগুলো দেওয়া হয়। তারপরও কিছু এক্সট্রা পেশেন্টের কমপ্লেইন জেনে সেই হিসাবে কিছু কিছু পরীক্ষা দেওয়া হয়। ম্যাডাম, ক্যান্সার মানে শব্দটা শুনলেই কিন্তু সবাই একজন রোগী এবং তার পরিবারের সমস্ত মানুষের মনের উপরে প্রচণ্ড চাপ পড়ে এবং খুব কষ্টের মধ্যে তাদের থাকতে হয়। সেক্ষেত্রে আপনারা রোগীদেরকে আশ্বস্ত করেন কিভাবে, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে স্টেজিং এবং গ্রেডিংটা আসলে কতখানি ভূমিকা পালন করে? আসলে একটা ম্যানেজমেন্টটা খুবই মানে একটা কঠিন কাজ। একটা ডক্টরের আসলে অনেকটা সময় পার করে এই অভিজ্ঞতাটা তারা অর্জন করে। প্রাথমিকভাবে শিখে আসার পরে মনে হয় যে সব কিছুই ঝটঝট করে বলে দিয়ে, দেখা যায় তাতে পেশেন্টের মানে পার্টিও স্যাটিসফাইড হয় না, হয়তো বেশি ভীতু হয়ে যায় আর ছোটাছুটি শুরু করে। এই ধরনের আমাদের দেশে মানে স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তারপরও তাকে আশ্বস্ত করে রাখতে হয় যে ধরেন যে তার যদি খুব আর্লি স্টেজ হয় তাকে বুঝাই দিতে হবে যে এটা আর্লি স্টেজ, এখানে তার চিকিৎসার ফলাফলটা ভালো। একদম লেট স্টেজে হলেও তাকে না বলতে পারলে তার পার্টিকে বলতে হবে যে তার ফলাফলটা কীরকম, কিন্তু তাকে যেই স্টেজে হোক তার প্রতি স্টেজে একটা চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা নিয়ে তাকে ভালো থাকতে হবে। সে যেহেতু আমাদের ফ্যামিলির একটা মেম্বার, তার মানে কিরকম হয় আমাদের মানে ইয়েগুলা যে তার ফলাফল অতটা ভালো না, সে হয়তো অত চিকিৎসার জন্য ব্যয় করবে না। সেটা এই ক্ষেত্রে পেশেন্ট এবং তার রিলেটিভস যারা সবাইকে আপনাদের কাউন্সেলিং করতে হয়, খুব একটা চ্যালেঞ্জ, একটা ভালোই একটা কাউন্সেলিং করতে হয়, যেটা আমাদের দেশে আমাদের ডক্টরই করে, মানে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরই করে। এটা কিন্তু বাইরের দেশে একজন কাউন্সিলর থাকে। অবশ্যই সেটি আমরা জানি, সবাই আমাদের দেশে আমরা আশা করছি যে ওই লোডটা আমরা নিয়ে নিই, প্লাস ডায়েটিশিয়ানের লোডটা আমরা নিয়ে নিই। পেশেন্টকে ভালো রাখার জন্য তার ডায়েট অ্যাডভাইসটা দেওয়া, তাকে কাউন্সিলিং করা, চিকিৎসায় আনা, ধরে রাখা চিকিৎসা। এক্ষেত্রে কিন্তু এই যে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে ডায়েটারি যেমন একটা সাপোর্টের দরকার আছে, সাথে করে সাইকোলজিক্যাল কাউন্সেলিংও দরকার আছে, যাতে করে ট্রিটমেন্টটা ভালো হয়। ট্রিটমেন্টের পেছনে এইগুলো আবার মানে কাজ যেগুলো আমাদেরই আসলে এই লোডটা নিতে হয়, যথেষ্ট সময় দিতে হয় একটা পেশেন্ট। সেটি অবশ্যই স্বাভাবিক এবং আমাদের রোগীরা আশা করছি উপকৃত হচ্ছে এই বিষয়গুলোতে। একটু জানতে চাইবো আসল চিকিৎসা বিষয়টাতে একটু যাই। চিকিৎসাটা নির্ভর করে কিসের উপরে, স্টেজিং এবং গ্রেডিং এর উপর? হ্যাঁ, চিকিৎসা নির্ভর করে যে পেশেন্টের যে মানে তার ডিজিজের স্টেজটা দেখতে হবে। আমরা যে কোনো একটা সিস্টেমে ফেলে স্টেজিংটা করি, যেমন টিএনএম মানে টিউমার সাইজ, লিম নোড এবং মেটাস্ট্যাটিক স্ট্যাটাস, এগুলো মিলে একটা স্টেজ করা হয়, স্টেজ 1, 2, 3। সাধারণ মানুষ স্টেজ কোন স্টেজে আছে খুব জানতে চায় তারা, যে তাদেরকে একটা মানে বলতে হয় যে আর্লি স্টেজে আছে, প্রাথমিক স্টেজে আছে, আর একটা বলতে হয় যে এটা ছড়িয়ে গেছে। হ্যাঁ, এরকম অন্যান্যগুলো হয়তো ওরা অতটা বুঝে না, বা ডক্টর মানে কোনো রিলেটিভ থাকলে বা পেশেন্টই যদি ডক্টর হয় তখন আমরা এইভাবে তাদেরকে বুঝাই। সাধারণত তার হয়তো টিউমারের সাইজের উপর ডিপেন্ড করে, টিউমারটা লাংয়ের মধ্যে সীমাবদ্ধ নাকি সেটা দেখে, লাং থেকে আরেকটু ছড়িয়ে গেছে নাকি, কোন নোট পর্যন্ত ছড়িয়ে গেছে, যেগুলো আমরা সিটি স্ক্যান দেখে, সিটি স্ক্যানের পরে আমরা ক্লিনিক্যালি তাকে মানে রেডিওলজিক্যালি ডায়াগনোসিস করতে পারি। তখন কিভাবে দেন আপনারা? চিকিৎসাটা স্টেজের উপরেই ভিত্তি করে দেওয়া হয়, যেমন একদম খুব আর্লি স্টেজ যদি হয় এবং তার হিস্টোলজিও দেখা হয় যে কোন হিস্টোলজির তার ইয়েটা ক্যারি করে, যে তার ক্যান্সারটা কোন হিস্টোলজি। লাংয়ে সাধারণত অ্যাডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, কিছু নন স্মল সেল লাং ক্যান্সার, স্মল সেল লাং ক্যান্সার, এটা একটা টাইপ এভাবে ভাগ করা হয়। তারপরে তার মানে দেখা যায় যে তার খুব আর্লি স্টেজ যদি হয়, নন স্মল সেল লাং ক্যান্সার হয়, তখন তার সার্জারি একটা রোল থাকে।
তার সার্জারি করার পরে তার সার্জারির প্যাথোলজিক্যাল স্টেজটা তখন করা হয়, সেটার উপর ভিত্তি করে পরবর্তী অ্যাডজুভেন্ট মানে সহযোগী চিকিৎসাগুলো দেওয়া হয়। লাং ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি যাদের করা হয় ভেরি ভেরি আর্লি স্টেজ, যেটা হয়তো সার্জারি করলে রিসেকশন মার্জিন ক্লিয়ার থাকলে, তার আর্জারি রিসেকশন হলে, তার টিউমার সাইজও যদি ছোট হয় তখন সার্জারি একমাত্র অপশন। কিন্তু তারপরে কিন্তু ওই স্টেজেই তার যদি রিসেকশন মার্জিনটা ইনভলভ থাকে, সেখানে মাইক্রোস্কোপিক্যালি অথবা ম্যাক্রোস্কোপিক্যালি, যেটা আমরা R1 R2 রিসেকশন মার্জিন বলি, এইগুলোর উপরে এগুলো যখন তার পজিটিভ থাকে তখন তাকে অ্যাডজুভেন্ট চিকিৎসা ওই স্টেজও নিতে হয়। সাধারণত লাং ক্যান্সার ভেরি আর্লি স্টেজ থেকে এটার আসলে মানে সিস্টেমিক থেরাপি দরকার হয়, মানে এটা সিস্টেমে চলে যায়। আপনি সাধারণভাবে বুঝতে পারবেন যেন একটা হলো রক্তের মধ্যে চলে যায়। আমি কেমন একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, ওইটা বোধহয় আর এখন হবে না, ব্রেস্ট ক্যান্সারে করব। এটা দিয়ে মানে আপনি এই প্রশ্নটা শেষ করে উত্তরটা শেষ করে দেব। আমরা এই মানে তার সার্জারির পরে যখন কিছু চিকিৎসা দরকার হয়, কিছু কিছু রোগীর সার্জারি করা যায় না, তাকে প্রথমেই তাকে কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি দিয়ে তার রেসপন্স দেখার পরে তার রেডিওথেরাপিটা দিতে হবে। রেডিওথেরাপি দেওয়ার পরেও তার কিছু মেইনটেনেন্স থেরাপি আছে, সেটাও কন্টিনিউ করতে হবে। এবং যখন যদি আর্লি স্টেজে আসে সেক্ষেত্রে পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর্লি স্টেজে আসলে তার সুস্থ হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি থাকে। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম লাং ক্যান্সার বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ম্যাডাম বলছিলেন যে এর প্রধান কারণ এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে স্মোকলেস টোব্যাকো, এবং এটি থেকে আমরা কিন্তু বুঝলাম যে এই যে টোব্যাকো বা স্মোকিং করা বা ধূমপান, এই বিষয়টি থেকে কিন্তু আসলে আমাদেরকে সরে আসতে হবে। আশা করছি আজকের এই বিষয়গুলো এবং আলোচনা থেকে আপনি বুঝতে পারলেন যে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা ব্যায়াম দেখাবো পায়ের হ্যামস্ট্রিং মাসেলের, যেটা আগে আমাদের ব্যায়ামে কোয়াড্রিসেপ মাসেলটা ঠিক অপোজিং মাসেল। আপনি শুধু সামনের ব্যায়ামটুকু করলে হবে না, যখন আপনি প্রপার অ্যালাইনমেন্ট এবং উপকারটা পেতে চাচ্ছেন তখন আপনার অপোজিং মাসেলটাকে স্ট্রং করতে হবে, যেটা আপনাকে ব্যাকআপ দিবে এবং হেল্প করবে টোটাল বেনিফিটটা পাওয়ার জন্য। তো এবার আমরা দেখবো যে কোন ব্যায়ামটা করলে এবং কিভাবে করলে আমরা এই উপকারটা পেতে পারি। শুরু করো। এখানে দুটো বডি পার্টস মাসেল অ্যাক্টিভ হবে। এখানে হচ্ছে যে গ্লুটিয়াস অ্যান্ড হ্যামস্ট্রিং। ঠিক আছে, আমরা দেখছি যে বিভিন্ন বলের উপর আমরা করছি বিভিন্ন সাইজে। এটা ডিপেন্ড করবে যে যিনি করছেন ওনার হাইট উচ্চতা অনুযায়ী। যখন একজন 5 ফুটের নিচে থাকছেন তখন ওনার জন্য লাগবে 55 সেন্টিমিটারের বল, আর যখন 5 ফিটের ভেতরে তখন 65 সেন্টিমিটার, এবং তার উপরে গেলে 75 সেন্টিমিটার। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে যখন শুচ্ছি ব্যালেন্সটা নিয়ে শুতে হবে। এবার স্টার্ট। এখানে আমরা খেয়াল করছি যে যখন পাটা তুলছে, যখন অ্যালাইনমেন্টটা আমরা যদি প্লান্টার ফ্লেকশনে যাই তখন অ্যাক্টিভ হচ্ছে কোয়াড্রিসেপ মাসেলটা, আর যখন আমরা ডর্সিফ্লেকশনে যাই তখন হচ্ছে এবার আমাদের হ্যামস্ট্রিং মাসেলটা অ্যাক্টিভ হবে এবং গ্লুটিয়াস। ঠিক আছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেটটা কন্ট্রোলে রেখে এখানে ব্যালেন্সে রেখে তারপর আপনি স্কুইজ করবেন যেন ঠিক মাসেল এই জায়গাটাতেই প্রেশার পড়ে এবং অন্যদিকে ঘাড়ে বা কাঁধে বা হাতে কোনো রকম প্রেশার না পড়ে। ওকে, ব্যালেন্সের সাথে কন্ট্রোলের সাথে, এবং করার সময় খেয়াল করতে হবে শরীর যেন এদিক ওদিক ধুলে না যায়, পুরো পেটের উপরে পিঠে কন্ট্রোলটা রেখে আপনাকে পাটা চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ, লেগ চেঞ্জ। এক পায়ে আপনি 6 থেকে 10 বার করে তারপর আপনি অন্য পাটা চেঞ্জ করলেন, এবং করার সময় খেয়াল করতে হবে পাটা যখন নামিয়েছেন তখন যেন পুরো শরীরটা কন্ট্রোলে থাকে, নামানোর সময় যেন শরীর খুব বেশি হেলে দুলে না যায়। শরীর যতক্ষণ আপনি কন্ট্রোলে রাখবেন, মাসেল স্কুইজ করে রাখবেন, টোন হবে তত তাড়াতাড়ি এবং মাসেল অ্যালাইনমেন্টগুলো টোটাল বডি অ্যালাইনমেন্টটা তত দ্রুত আসবে, এবং আপনি যদি নাও শুকান আপনাকে কিন্তু শুকনোই মনে হবে। ওকে, and down. আস্তে করে with control, breathing, fine. দর্শক, বেল আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার এবং অত্যন্ত পুষ্টিকর। বেলের বিভিন্ন পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ আমরা এখন শুনব। উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম।
পাইলস, অ্যানাল ফিস্টুলা, হেমোরয়েড ইত্যাদি মলদ্বারের রোগ যাদের রয়েছে তাদের জন্য বেল অত্যন্ত উপকারী একটি ফল। এই ফলগুলো অনেক কাজেও ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এই বেল বলতে ছোট আকারের কদবেল নয়, বড় আকারের বেলকেই বোঝানো হয়। বেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। বেলের ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, ফলে গ্রীষ্মকালীন, ছোঁয়াচে ও বসন্তকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বেলের যে পিচ্ছিল উপাদান বা বীজ রয়েছে সেগুলো অন্ত্রের মধ্যে গিয়ে বিভিন্ন উপকারী পরিবেশ তৈরি করে, যার ফলে আমাদের খাদ্য সহজে হজম হয়। দীর্ঘদিন ধরে যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা যদি নিয়মিত বেল খান তাহলে এই কনস্টিপেশন সহজেই দূর করতে পারেন, কারণ বেলে রয়েছে ন্যাচারাল ফাইবার বা আঁশ, যা আমাদের অন্ত্রে গিয়ে উপকারী পরিবেশ তৈরির মাধ্যমে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কমায় এবং খাবার হজমে সহায়তা করে। তাই নিয়মিত বেল খেলে বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে বের হয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। বেলের ভিটামিন এ আমাদের চোখের আভ্যন্তরীণ ও বাহ্যিক পুষ্টি যোগাতেও সমানভাবে গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত বেল খান তারা কোলন ক্যান্সার, চোখের বিভিন্ন রোগ যেমন গ্লুকোমা, জেরোসিস, জেরোথেলমিয়া ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম হন। অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে বেল খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কিন্তু ধারণাটি মোটেও ঠিক নয়, কারণ তা দূরীকরণে সহায়তা করে। তবে দীর্ঘদিন ধরে যারা ডায়রিয়া বা করনিক ডায়রিয়াতে ভুগছেন তাদের জন্য বেল বা বেল জাতীয় শরবত খাবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সবশেষে বলা যায় সুস্থ, সবল ও স্বাভাবিক রাখার মধ্যে উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম একটি ফল। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। ঠোঁট ফাটা প্রতিরোধ করতে ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপ জেল ব্যবহার করুন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কাশি অথচ অ্যান্টিবায়োটিক যাচ্ছে না, তখনই রোগীর অবশ্যই এক্সক্লুড মানে টিউবারকুলোসিস হয়েছে কিনা এটা দেখার জন্য আসা উচিত। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।